তারুণ্যের মেলা 2025 সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত তরুণ তরুণীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা সভায় আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম এবং এই যে বিষয়টা লেখা আছে, বদলে যাক আমার দেশ তারুণ্যের ছোঁয়ায়, সেই কথাটার শুধু অর্থ খুঁজতেছিলাম। মনে মনে আমি চিন্তা করতেছিলাম যে কিভাবে বদলিবে তরুণদের মাধ্যমে, তরুণদের যে তারুণ্য সেটাকে দেশে কাজে লাগিয়ে কিভাবে দেশটাকে পরিবর্তন করা যায়। তো আমি এখানে দু একটি কথা বলবো। বদলে যাবে দেশ, বদলাতে হবে প্রথমে নিজেকে। আমাদের নিজেকে যদি আমরা বদলাতে পারি, সেটা কিভাবে বদলাবো? যখন কোন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষা কার্যক্রম চালাই, তখন শিক্ষার সংজ্ঞায় বলে যে দৃষ্টিভঙ্গির পরিবর্তনই হচ্ছে শিক্ষা। সেই দৃষ্টিভঙ্গিটা দুই দিকে হইতে পারে, একটা আছে পজিটিভ দিক, আরেকটা হচ্ছে নেগেটিভ দিক। আমি এখানে উপস্থিত তরুণদের উদ্দেশ্য করে বলবো, আমাদের শিক্ষাটা হবে পজিটিভ দিকে, যেখানে আমাদের নীতি নৈতিকতার বিষয় থাকবে, যেখানে আমাদের দেশপ্রেম থাকবে, যেখানে আমাদের সমাজের স্বীকৃত যে আদব কায়দা সেটা আমাদের মধ্যে থাকবে। আমরা নিজেরা, এই তরুণরা আমরা কি করব? নিজেকে পরিবর্তন করব, তারপর দেশ পরিবর্তন হবে ইনশাল্লাহ। তরুণরা এটা দেখিয়েছে যে পরিবর্তন করা যায়, পরিবর্তন হয়েছে এবং সামনেও হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আলোচনাটা আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম, সেই যে জলবায়ুর পরিবর্তনে তরুণদের মাঝে যে মানসিক চাপের সৃষ্টি হয়, সেটা সত্যি কথা। যখন তরুণরা প্রস্তুতি নিতে থাকে কোনো পরীক্ষার জন্য, সেই মুহূর্তে চলে আসে বন্যা, সেই মুহূর্তে চলে আসে অনেক রকমের দুর্যোগ আমাদের দেশে। আমাদের এই ছোট্ট দেশ হলেও আমাদের দেশের প্রাকৃতিক দুর্যোগগুলি অঞ্চল ভিত্তিক, অনেকটা অঞ্চল ভিত্তিক। যেমন গাইবান্ধায় বলা হচ্ছে যে নদী ভাঙ্গন, বন্যা, আবার ওই শীতকালে অতি শীত, গরমের সময় অতি গরম। আবার দক্ষিণাঞ্চলে যদি আমরা চিন্তা করি, সেখানে হয় কি জলোচ্ছ্বাস। এক একটা এলাকার জন্য এক এক ধরনের সমস্যা। তো এটা থেকে আমি যেহেতু শিক্ষা বিভাগে কাজ করি, সে কারণে আমি বলবো যে আমাদের শিক্ষার ক্ষেত্রে যেটা দরকার, তরুণদেরকে মানসিক চাপ কমানোর জন্য এক নম্বর প্রয়োজন তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার। মানে তথ্যটা যেন সঠিক জায়গায় পৌঁছে। গাইবান্ধায় নদী ভাঙ্গন হচ্ছে, সেই তথ্যটা আমাদের শিক্ষা মন্ত্রণালয় সহ আমাদের যে বিভাগগুলি আছে তাদেরকে যদি আমরা সঠিকভাবে অবগত করতে পারি, তাহলে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন পরীক্ষার সময়সূচি পরিবর্তন হয়। আমরা যদি এই নদী ভাঙ্গন এলাকার বা বন্যায় আক্রান্ত এলাকার ছেলে মেয়েদেরকে বোঝাতে পারি যে না, তোমাদের এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, পরীক্ষা হয়তো বা 15 দিন পিছাবে। আপনারা জানেন যে এই যে সামনের যে এসএসসি পরীক্ষা আছে, সেই এসএসসি পরীক্ষার সময়সূচি পিছাবে কেন বলেন তো দেখি? কেন শিক্ষা মন্ত্রণালয় চিন্তা করছে যে পরীক্ষার সময়সূচি একটু পিছাতে হবে? কেন পিছাতে হবে? সেটা হচ্ছে যে এই যে নির্বাচনকালীন সময়ের যে তরুণদেরকে আমরা যদি বলি, একবার জোর করেও ক্লাসরুমে রাখতে চাই বা এই বই নিয়ে বসতে বাধ্য করি, সেটা করা সম্ভব হবে না। তারা ওই বাহিরের যে পরিবেশটা দেখে সেখানে কিছু না কিছু ভাবে জড়িত হবে, যার ফলে তাদের লেখাপড়ার একটু হলেও ব্যত্যয় ঘটবে। এই কারণে শিক্ষা মন্ত্রণালয় আগে ভাগেই চিন্তা করতেছে যে যেহেতু এটা হতে পারে, অতএব কেন করা হয়েছে এই যে কথাটা, যেখানে বলা হয়েছে যে তরুণদেরকে চাপ মুক্ত রাখার জন্য।
চাপ মুক্ত রাখার জন্যই সেটা চিন্তা ভাবনা করছেন গভর্নমেন্ট, যে যেহেতু লেখাপড়ার একটু ব্যাঘাত ঘটবে, অতএব পরীক্ষাটা কিছুদিন হলেও পিছিয়ে দেওয়ার জন্য। আমার মনে হয় যে এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে, কতদিন পিছাবে, তবে পরীক্ষা পিছাবে, তো তরুণদের ওই যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের মানসিক চাপটা কিছু হলেও কমবে। যদি এটা এসএসসি পরীক্ষার জন্য হয়, তাহলে আমার মনে হয় যে পরবর্তীতে যে ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন হবে, সেই সময়কালীনও যদি কোনো সমস্যা হয়, তাহলে সেটা কি করা যাবে, একটু হলেও পরিবর্তন করা যাবে। তো আমি এটা আজকের যে আলোচনার সভাটা, মানে যে প্রতিপাদ্য বিষয়টা আসলে একেবারেই যুগ উপযোগী এবং একটা সময় উপযোগী একটা আলোচনা হয়েছে। আমি এখান থেকে আমার মনে হয় যে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু আমার জানার বাইরে ছিল, অনেক চিন্তা যেভাবে আমি করতাম, আজকে থেকে আমার চিন্তার পরিবর্তন একটু হলেও চলে আসবে, একটু হলেও মানে পরিবর্তন করতে হবে। তো আমি সকলকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা আলোচনায়, মানে এই ধরনের একটা মেলায় আমি উপস্থিত হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই সংক্রান্ত অনেক অসুবিধা প্রতিনিয়তই আমাকে মোকাবেলা করতে হয়। মাসিককালীন যে সমস্যাটি, এটি আমার শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে এগুলো নিয়ে কথা হয় এবং আমি চেষ্টা করি সরকারি বেসরকারি এবং ব্যক্তি পর্যায়েও সহযোগিতা নিয়ে আমার শিক্ষার্থীদের সাপোর্ট দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে কৃতজ্ঞতা জানাই যে RSS স্টেপও আমার এই কার্যক্রমে সহযোগিতা করেছে। খাদ্য পুষ্টি নিয়ে যে সচেতনতামূলক প্রোগ্রামগুলো চলে, সেখানে আমাদের শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে আমরা বোঝাতে পারি, কিন্তু আমরা কি তাদের সামর্থ্যের পরিবর্তন করতে পারবো? যে আমরা মনে করি যে একটা কিশোর কিশোরী, তাদের প্রত্যেকদিন একটা ডিম খাওয়া প্রয়োজন, কিন্তু আমার অভিভাবক তো এখানে সামর্থ্যবান না। তিনি কম বুঝলেও এটা বোঝেন যে একটু দুধ পেলে আমার সন্তানটি তার পুষ্টি সাধন হবে, কিন্তু অসহায় অভিভাবক সেটি করতে পারেন না। তো আমরা সচেতনতা বৃদ্ধির পাশাপাশি যে আমাদের মৌলিক যে জায়গাটি, আমাদের আর্থিক সক্ষমতার যে জায়গাটি, যেটি আমাদের দেশের বেশিরভাগ পরিবার গ্রামীণ পরিবেশে এবং শহরেও আমরা দেখি যে উপশহর কেন্দ্রিক যে পরিবারগুলো আছে, কিংবা শহরের নিম্নবিত্ত যে পরিবারগুলো আছে, যাদের আয় রোজগার অনেক কম, তারা এগুলো বোঝেন কিন্তু পারেন না। তো আমি আহ্বান জানাবো যে RSS স্টেপ যেহেতু গবেষণামূলক কাজ করেন, আমার মনে হয় এখানেও তাদের একটু ভাববার সুযোগ আছে। সেই সাথে তারুণ্যের যে শক্তি, এই শক্তিকে আমরা আহ্বান জানাই, আমরা নতুনের জয়গান গাইতে চাই। আমরা আমাদের যে বর্তমান সময়ে স্মার্টফোনের যে আধিপত্য, আমরা সবাই শঙ্কিত যে এই স্মার্টফোনের কারণে আমার সন্তানটি বিপদগামী হচ্ছে কিনা। তেমনি আমাদের যে বিশাল সংখ্যক তরুণ, তাদের যে শক্তিটা, এই শক্তিটা আবার বিপদগামী হচ্ছে কিনা, এটিও দেখার বিষয়। আমরা সাম্প্রতিক সময়ে কিছু জিনিস লক্ষ্য করছি, সেই লক্ষ্য থেকে আমার যেটা ব্যক্তিগত অনুভূতি, আমার মনে হয় যে আমরা তারুণ্যের শক্তিটাকেও ঠিক পথে রাখতে পারছি না। এখানে আমরা যারা আছি, আমাদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যে আমরা এই তারুণ্যের শক্তি আমাকে যে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে,
আমরা যেন এই তরুণদেরকে দিয়েই সেই সম্ভাবনার বিনির্মাণ করতে পারি, এই প্রত্যাশা রেখে সকলকে আবারও আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। 42 বছরের অভিজ্ঞতা নিয়ে আর এই স্টেপের আজকের এই আয়োজন তারুণ্যের মেলা 2025, যার বড় করে একটি লাইন যেটা প্রতিপাদ্য হিসেবে তুলে ধরা হয়েছে, বদলে যাক আমার দেশ তারুণ্যের সময়। খুবই সুন্দর একটি লাইন। কেন যেন মানে এর সাথে আরেকটি লাইন আমার একটু যোগ দিতে ইচ্ছে করে আর কি, যেটা বদলে যাক আমার দেশ তারুণ্যের সময়, অপরাজেয় তরুণেরা মাথা না নোয়ায়। এরা কখনোই মাথা নোয়ায় না, বুঝেছি। বয়স অনেক হয়ে গেছে, তরুণেরা কি করতে পারে এটা হয়তো আমাদের অতীত অভিজ্ঞতা ছিল না। 2024 আমরা যেটা দেখেছি, কাজে তরুণেরা মাথা নোয়ায় না, তারা অনেক কিছু করতে পারে। পাহাড়কে ঠেলে সরাতে পারে, জঞ্জাল সরাতে পারে, অনেক কিছুই পারে। তবে কিছুক্ষণ আগে যে স্যার বললেন তাদের এই অপরাজয় শক্তি কখনো যেন আবার বিপদের দিকে না যায়, এটা আমাদের একটা আতঙ্কের বিষয়। আমরা সকল সময় আশা করব সত্য পথে যেন তাদের এই শক্তিগুলো ব্যয় হয়, তাদের মেধাগুলো ব্যয় হয়, তাদের দৃষ্টিভঙ্গি এক জায়গায় যেন থাকে। কেন ডিজিটাল এই যুগে বিপথে যাওয়ার অনেক কিছু মানুষের হাতের মুঠোয় আছে। সেটা যদি বিপথের দিকে নিয়ে যায়, তাহলে এই তরুণকে যদি আমরা ঠেকাতে না পারি, তাহলে তার চেয়ে ভয়াবহ খারাপ পরিণতি আর আমাদের নাই। আমি কাজ করি পরিবার পরিকল্পনা অধিদপ্তরে, আমি কাজ করি মা এবং শিশু স্বাস্থ্য নিয়ে। যখন দেখি আমার কাজের সাথে অন্য একটা ডিপার্টমেন্টের কাজের মিল আছে, তখন সেটা আমি আগ্রহের সাথে শুনি, কেননা তার সাথে আমার কাজ রয়ে গেছে। আজকে যে আলোচনাগুলো আমরা শুনলাম, আমি দেখলাম, প্রত্যেকটা কাজের সাথেই এই তরুণদের সেবা, আমাদের কিশোর কিশোরীদের সেবা, সকল কিছুই আমার পরিবার পরিকল্পনা অধিদপ্তর এটা করে থাকে। একেবারেই মিল রয়ে গেছে, যার জন্য আপনাদের সকল আলোচনাগুলো আমি মন দিয়ে শুনেছি। বিশেষ করে ডিলেইং আর্লি প্রেগন্যান্সি, এটা বড় একটা বিষয়। এটা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বড় একটা আয়োজন, যেন কৈশোরে গর্ভধারণ যেটা রোধ আমরা বলি, আর্লি প্রেগন্যান্সিকে যদি আমরা রোধ করতে পারি। আমাদের জেলা শিক্ষা অফিসার ভাই যেটা বললেন, দেখেন কোন একটা যদি পরিবর্তন আসে বা জলবায়ুর পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, এই মুহূর্তে জলবায়ু এবং আবহাওয়া হয়তো কোনোটাই না, রাজনৈতিক একটা নির্বাচনের যে প্রয়োজনে পরীক্ষা পরিবর্তন, পরীক্ষাকে এগিয়ে নিয়ে আসা অথবা পিছিয়ে নিয়ে যাওয়া, সবকিছুই সম্ভব হয়। সকল আয়োজন, যেমন আপনার এই আয়োজনটা 23 তারিখ হওয়ার কথা ছিল, এটা আপনি এগিয়ে আনতে পারছেন, 22 তারিখে আনছেন, কিংবা আরো একটু 10 দিন পরে দিতে পারতেন। কিন্তু আমি এমন একটা ডিপার্টমেন্টে কাজ করি, মায়েরা যখন গর্ভবতী হয়, যখন তার এডিডি ঠিক হয়ে বাচ্চার ধারণ গর্ভধারণের বা গর্ভ কালাসের যে তারিখটা হয়ে যায়, এটাকে কি আমি পিছাতে পারি? যে বন্যা আছে, বন্যার নদী ভাঙন, এই ডেলিভারিটা 5 দিন পরে হোক। আমি এখন বাড়ি ঘরটা সরাই নিচ্ছি, নদীর পারে বাড়ি, আমার বাড়িটা সরাইতে 15 দিন সময় লাগবে, ডেলিভারিটা 15 দিন পরে হবে। এমন একটা ডিপার্টমেন্টে কাজ করি। প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, রাজনৈতিক প্রয়োজন, যা কিছু হোক না কেন, ওটা নির্ধারিত সময়। একে এগিয়ে আনারও কোনো উপায় নাই, পিছিয়ে দেওয়ারও কোনো উপায় নাই। তার মানে কি, অসম্ভব একটা আমাদের অপ্রত্যাশিত একটা দুর্যোগের ভিতরেও জন্মদান, শিশু সেবা, এটা চলতেই থাকবে। তাহলে একই সাথে দুটি বড় বড় বিপর্যয়ের ভিতরে একটা বাচ্চা যখন আসে বা একটা মা যখন গর্ভধারণ হয়, তার দিকে আমরা সঠিক দৃষ্টি কিন্তু দিতে পারি না। আমরা ওই মুহূর্তে থাকি, এই মুহূর্তে কি হচ্ছে, আমার বাড়ি ভাঙছে, ওটা দৃষ্টি আমার, বাড়ি সরানো হচ্ছে, ওটা আমার দৃষ্টি, বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওঠার দৃষ্টি, আমি কোথায় আছি, বন্যার সময় আমি আছি আশ্রয় কেন্দ্রে, ওটা আমার একটা দৃষ্টি। কিন্তু একই সাথে
গর্ভ খালাস যেটা আমরা বলি বা মা সন্তান দিবে, এটা কিন্তু চলে থাকে। যখনই কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে, মায়েরা যখন তার ভিতরে আতঙ্কে থাকে, ওর গর্ভের সন্তানটা কি হয়ে জন্ম নেয়, দেখবেন যে অটিস্টিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মাকে যখন আমি মানসিক চাপে রাখি, তার গর্ভস্থ সন্তান সুস্থ, মানে একেবারে যেভাবে বেড়ে ওঠার কথা সেটুকু বেড়ে ওঠে না। আমি জগতে কি চাই? আমি জগতে চাই সুস্থ শিশু, আমি চাই মেধাবী শিশু, আমি চাই সুস্থ জাতি। অথচ মায়ের গর্ভে যখন সন্তান থাকে, আমি হয়তো সেদিকে খোঁজই নিচ্ছি না। ওটাও একটা সেই কার মতো অবস্থা। একটা মেয়ে কিন্তু সুন্দরভাবে বলেছে যে আমরা মাসিক যে পিরিয়ড গুলো, এগুলো নিয়ে আগের যে কুসংস্কার, আগের যে গোপনীয়তা ছিল, এখন সেখান থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি। তেমনি গর্ভবতী মাকে যে একটু বাইরে বের করার প্রয়োজন আছে, চেক আপের জন্য বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে, এটা আমরা গোপন রাখি। বাড়িতে যদি কোনো একটা অটিস্টিক শিশু থাকে, তাকে আমরা গোপন রাখি, আমরা তো সামনে আনতে চাই না। সামনে আনলে তো সেটা সমাধান হতেও পারে। আমরা এই প্রাকৃতিক বিপর্যয়গুলো যেমন মাথায় রাখবো, প্রাকৃতিক বিপর্যয়ের ভিতরে মা এবং শিশু স্বাস্থ্যের যে বিপর্যয় আছে সেগুলো আমরা মাথায় রাখবো। আমাদের বাল্যবিবাহ প্রতিরোধ এবং যে কুসংস্কার, একটা মেয়ে কিন্তু অনেক সুন্দরভাবে বললো যে আমরা নারীর প্রতি বা সহিংসতা নিয়ে কাজ করি, সহিংসতা নিয়ে কাজ করি। সহিংসতা নিয়ে নয়, সহিংসতা প্রতিরোধ নিয়ে। বক্তব্যের সময় কিন্তু একটা কথা বারবার আসছে, আমরা বাল্য বিয়ে নিয়ে কাজ করি না। বাল্য বিয়ে নিয়ে মানে বাল্য বিয়ের পক্ষে তো আমি কাজ করি না, বাল্য বিয়ে প্রতিরোধ নিয়ে কাজ করি। নারীর প্রতি সহিংসতা নিয়ে কাজ করি না, নারীর প্রতি সহিংসতা নিয়ে কাজ করি না, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নিয়ে কাজ করি। কাজে যে শব্দগুলো মানে বাড়ানো বা যে শব্দগুলো কমানো, সেগুলো বক্তব্যের সময় ওভাবেই বলতে হবে। যেগুলো বাড়ানোর জন্য আমি কাজ করি, এগুলো কমানোর জন্য আমি কাজ করি। আপনারা যারা কিশোর কিশোরী বিভিন্ন জায়গায় বক্তব্য দিবেন, সেখানে আমি জানি আবারও আপনার এই মূল্যবান বক্তব্য শোনার জন্য সবাই অপেক্ষা করবে। সেই জায়গায় যে বিষয়গুলো আপনি মনে করবেন যেটা কমানোর জন্য কাজ করছি, আমি প্রতিরোধের জন্য কাজ করছি, দয়া করে বক্তব্যের সময় সেই প্রতিরোধ এবং কমানো সেই শব্দটা একটু যুক্ত করে দিবেন। নইলে দেখা যাবে আমরা সহিংসতা নিয়ে কাজ করছি না, সহিংসতা প্রতিরোধ নিয়ে কাজ করছি। আপনাদের এই মূল্যবান তারুণ্য, মূল্যবান যৌবন দেশের মূল্যবান কাজে লাগুক। আজকের এই আয়োজন থেকে আমরা সেটা আশা করছি, আমরা সেটা ভরসা রাখি। সবাই ভালো থাকবেন। যে উদ্দেশ্য নিয়ে আজকের এখানে আসি সেটা সফল হোক। এই আয়োজনের আমাদের মধ্যে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আরএসটিএফের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় তরুণ তরুণী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আরএসটিএফ বিভিন্ন প্রোগ্রামে আমি এসেছি। আসলে তাদের যে আয়োজন, এত সুন্দর একটা উদ্যোগ, এই যে কিশোর কিশোরীর দিক নিয়ে আমরা হয়তো একটু যুব উন্নয়ন অধিদপ্তর যেটা ভাবে সেটা একটু বড়দের নিয়ে আমরা ভাবি, যারা যুব, বিশেষ করে 18 বছরের উপরে যারা, তাদেরকে নিয়ে। কিন্তু তারা তো এই কিশোর কিশোরী থেকে সেটা গড়ার মূল ভিত্তি, যেটা যেখান থেকে গড়ে উঠবে তখন থেকেই তারা কিন্তু শুরু করে। এটাতে কত সুন্দর একটা দিক। আমার মনে হয় আমরাও জীবনে এই ধরনের সুযোগ সুবিধা আমরাও পাইনি কখনো। এখানে গাইবান্ধার ছেলেমেয়েরা এই সুযোগগুলো তারা পাচ্ছে, তো এটা তাদের সৌভাগ্য। আর এখানে তাদের যে কার্যক্রম, বিভিন্ন বিষয়গুলো যেগুলো আমি বিশেষ করে লক্ষ্য করি, সেটা হলো তাদের যে কথা বলা, তাদের বাচন ভঙ্গি, তাদের উপস্থাপনা। এই যে ছেলেমেয়েরা ছোট থেকেই তো এইগুলো শিখতেছে, মানে একটা নেতৃত্বের যে একটা বিকাশ ঘটানোর জন্য যেগুলো আমরা শুরু পর্যায়ে একটা ছেলে মেয়ের দরকার, আমাদের বাচ্চাদের দরকার, সেটা কিন্তু এই আরএসটিএফ তারা এই উদ্যোগগুলো নিয়ে কাজগুলো করে এগিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে ভবিষ্যতে এই ছেলেগুলোই দেশের নেতৃত্ব দিব এবং দেশের গুরুত্বপূর্ণ জায়গায় তারা কিন্তু অবশ্যই ভূমিকা রাখবে। এবং তাদেরকে নিয়ে যে আরো যে কাজগুলো করে, বিশেষ করে ছোটবেলার থেকে যে শিক্ষাগুলো দেওয়া হয়, যেটা পরিবার থেকেও আমরা অনেক সময় দিতে পারি না, অনেক সুযোগ সুবিধা তারা পায় না। আমাদের নিডিপ অনেক পরিবার আছে, তারা এই শিক্ষাগুলো পায় না। বিশেষ করে পারিবারিক শিক্ষা একটা আছে, নৈতিকতা, মূল্যবোধ, এই সবগুলো সম্পর্কেই তারা জানে। এবং তাদের যে বাইরে চলাফেরা কিভাবে করতে হবে, বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা যখন একটা অলস মস্তিষ্ক হয়ে থাকে, তারা বিভিন্নভাবে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। বিশেষ করে আমাদের যুবকরা আরো বেশি